ঢাকা ১০ এবং মাগুরা ১ এবং মাগুরা ২ সংসদীয় আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদি আধা কেজি মাংস লেগে মেয়েরা কয় তো অনেক কইতে বাবা আমি পারবো না। জিনিস কি করে দেশের মধ্যে বাড়লো? বাড়ি বাড়ি দেখছে যে কোন মানুষটা না খেয়ে রয়েছে, প্রশ্নের উত্তর এই জায়গা যদি আজ আমার প্রশ্নের উত্তর দিতে পারে আমি আস্তে আস্তে ফাঁসি। নিরপেক্ষ সরকারের আন্ডারে ইলেকশন হয় যুক্তিসঙ্গত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে সারা দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে এবং সেই সাথে এই অস্থিরতার কারণে বিশ্বজুড়ে সমালোচনা এবং আলোচনার পাহাড় জন্ম দিয়েছে। তবে সেই রাজনীতিতে বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এগিয়ে আসছেন। দর্শক বন্ধুরা, এবার মাশরাফি বিন মর্তুজার পর ক্যাপ্টেন সাকিব আল হাসানও রাজনীতিতে নাম লিখিয়েছেন। তবে সেই রাজনীতিতে নাম লেখাকে কেন্দ্র করে এবার অনেকে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের সাধারণ মানুষেরা এই রাজনীতিকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে বেশ কিছু ভিডিও তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি বাংলাদেশের ক্রিকেটাররাও একের পর এক রাজনীতিতে এগিয়ে আসছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই এবং সেই সাথে সাধারণ মানুষেরা এই সকল রাজনীতিকে ঘিরে কেমন আলোচনা করে যাচ্ছে, কেমন প্রতিক্রিয়া করে যাচ্ছে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিএনপি ও বিরোধী দলের আন্দোলন এবং আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ দীর্ঘদিন অনেকটা শান্তিপূর্ণ থাকলেও ২৮ অক্টোবর বদলে যায় রাজপথের আন্দোলনের গতি। সেদিন রাজধানীর কাকরাইলের গণ্ডগোলে মুহূর্তেই পণ্ড হয় বিএনপির মহাসমাবেশ, বদলে যায় ঢাকার চেহারা, থমথমে পরিস্থিতি। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। শুরু হয় হরতাল, অবরোধ, লাগাতার বিরোধী দলের কঠোর কর্মসূচি, আওয়ামী লীগের পাল্টা প্রতিরোধ। এরপর দিন যত গেছে নির্বাচন ঘিরে সহিংসতা, শঙ্কা, ভয় বাড়ছে জনমনে। আন্দোলনের স্পষ্ট প্রভাব পড়ছে জনজীবনেও। মহাব্যস্ত শহর ঢাকা এখন অবরোধের মধ্যে কিছুটা ফাঁকা। অবরোধের প্রথম দিনগুলোতে গণপরিবহন অনেকটা কম থাকে, দ্বিতীয় দিনে কিছুটা বাড়ে। অবরোধের শেষ বেলায় ঢাকায় যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়, কিন্তু এর মধ্যেই ঘটে যায় বাসে, পিকআপে আগুন দেওয়ার মতো ঘটনা। এতে ঝরছে প্রাণও। পরিস্থিতি যেমনই হোক, কাজে নামতে হয়। জীবিকার তাগিদে কিছুটা ঝুঁকি নিয়েও ছুটতে হয় নগরের মানুষকে। কারো চাকরি, কারো ব্যবসা, কারো প্রয়োজন জরুরি চিকিৎসা। সাধারণ জনগণ অনেক ভোগান্তির শিকারই হচ্ছি বিকজ অফ আমাদের অফিসে যেতে হচ্ছে। আমি যেমন ব্যাংকে আছি, তো আমাদের যেতেই হবে। তো মর্নিংয়ে আমি সিএনজি দিয়ে গিয়েছি, বাস তো খুবই কম চলতেছে। তো এখন এখানে একটা কাজে এসেছি, আবার এখন যাচ্ছি। তো আমাদের সাধারণ জনগণের অনেক প্রবলেম হচ্ছে। তো আমাদের তো আসলে এরকম কাম্য না। বিরোধী দলের ডাকা অবরোধের মধ্যেই বিআরটিসি বাসে কথা হলো এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে। জানালেন স্বাধীনতার এত বছরেও নির্বাচনের আগে বিশৃঙ্খলা কমলো না। এখন যা চলছে আমাদের দেশে আমার কাছে এটা ভালো লাগতেছে না। ৭১ সনে পাকিস্তানিরা অনিয়ম করছিল, তাদেরকে মারিয়ে এই দেশ থেকে তাড়াইছি। এখন তো আর কোনো পাকিস্তানিও নাই, বিহারিও নাই, আর অবাঙালি কেউ নাই, সর্বক্ষেত্রে বাঙালি। তো আমরা কেন এরকম করব? আমরা মিল্লামিশা যুদ্ধ ইলেকশনে করব এবং যাতে নাকি সুন্দর ইলেকশন হয়, জনগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা উচিত আমাদের। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনটা হওয়াই যুক্তিসঙ্গত। রাজধানীর গ্রিন রোড থেকে রিকশা নিয়ে মিরপুরের একটি হাসপাতালে ছুটছেন এই চিকিৎসক। করতে হবে জরুরি অপারেশন, কিন্তু রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন এই ডাক্তার। আমি ডাক্তার, একটা অপারেশন করতে যাব, ইমার্জেন্সি সিজার, মানে অপারেশন হবে আর কি। এখন তো আজকে তো গাড়ি বের করা যাচ্ছে না, এখন যেভাবে যাওয়ার যাচ্ছি। এখন এখান থেকে ওখানে গিয়ে সিএনজি দিয়ে যাব, রিক্সা দিয়ে যাওয়া তো সম্ভব না। কেবল তাই নয়, নগরের পথে পথে নানা স্থানে যারা কাজে কর্মে বেরিয়েছেন তারা থাকেন দুশ্চিন্তায়, কখন কি হয়, কে কোথায় আগুন দেয়। তারা ২৮ অক্টোবর চান না, সহিংসতা চান না, বাসে আগুন, হরতাল, অবরোধ চান না, চান শুধু ভোট দিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে। আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমাদের অতটুকুই দরকার যে আমরা সব কিছুতে খাবার দাবার যদি একটু ভালো হয়, হয় এই ধরনের।
আমরা ও ধরনের কিছু রাজনীতি সব বুঝিও না, করিও না। যতটুকু আমরা ভালো চলতে পারবো এতটুকু আমরা আলহামদুলিল্লাহ। যেই আসুক, যে সরকারই আসুক, আমাদের হচ্ছে সব কিছু মূল্যমান বাজারন, যেই জিনিসপত্রের যে এখন দাম বেশি, এখন আমরা চলতে পারতেছি না, সাধারণ জনগণ চলতে পারতেছে না। আমরা মনে করি যে যেই সরকারই আসুক যেন ভালোভাবে সব কিছুই করে। মেন কথা হলো কি যে যারা একজন আরেকজন দোষারোপ করতেছে এগুলো না করে একটা মানে সমঝোতার মাধ্যমে বসে জনগণের জন্য ভোগান্তি না হয়। আজকে হরতাল ডেকেছে বা অবরোধ যাই ডাকছে না কেন, কিন্তু ওনারা ডেকে আজকে মাঠে নেই, কিন্তু অবরোধ কিন্তু মোটামুটি দেখা গেলো ঢিলাঢালা যেমন হচ্ছে। কিন্তু এগুলো না করে আসলে সমঝোতার মাধ্যমে আমার মনে হয় উভয়পক্ষে বসে এটার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে করা যায়। হ্যাঁ, সবাই নির্বাচনমুখী, আমরা চাচ্ছি সবাই নির্বাচন করার জন্য। আর সরকারের উন্নয়ন আসলে উন্নয়ন হয়েছে বলা ভালো নেই, কিন্তু দ্রব্যমূল্যের অগ্রগতিটা যদি একটু দেখতো সরকার, তাহলে মনে হয় কি সরকার এত চাপ আর নিতে হতো না। সরকারি দল সরকারি দলের মতো প্রকাশ করতেছে, বিরোধী দল বিরোধী দলের মতো প্রকাশ করতেছে। আমরা জনগণ মধ্যে দিয়ে পিষ্ট হয়ে যাচ্ছি, যাতা কলে পরে মরে যাচ্ছি। এই তো কথা। বাজারে গিয়ে মাছ কিনতে পারি না, সবজি কিনতে পারি না, পেঁয়াজের কিনতে পারি না। 5 কেজি পেঁয়াজ কিনছি, এখন কিনতে গেছি 1 কেজি কিনছি। এই দেশ থেকে দুর্নীতি দূর করে দিতে পারে, দুর্নীতি। আবার বলছি, আমি 3 বার বলতেছি, দুর্নীতি স্বজনপ্রীতি দূর করতে পারলে এই দেশ সোনার বাংলার দেশ সোনা হয়ে যাবে। নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর প্রতিটা মানুষের বাগেই কিন্তু সমভাবেই কিন্তু পড়তেছে। এটা নিয়ে জনজীবন তো মানে বিধ্বস্ত, একেবারে কঠিন অবস্থা। পাশাপাশি সামনে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের বাহিরে যেমন আমেরিকা বলেন অথবা অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন বা আমাদের বাংলাদেশ সরকারের অথবা বিরোধী দলের যে প্রক্রিয়া, এটা যদি হচ্ছে আপনার সবচাইতে আরও খারাপ অবস্থার দিকে যায়, তখন অর্থনীতিতে যদি কোনো অবরোধ আসে, তাহলে বাংলাদেশের অবস্থা ৭৪ সালের দুর্ভিক্ষের কাছাকাছি যাবে বলে আমার কাছে মনে হয়। কারণ বর্তমান অবস্থায় আমি নিজেও একটা কোম্পানির এজিএম ছিলাম, কিন্তু ডলার সংকটের কারণে আমি জব থেকে রিজাইন দিয়েছি। দেওয়ার পরে এখন আমি তো অবস্থা আছি, এটা তো আসলে এক্সপ্লেন করার মতো না, যা বোঝা যায়। এইভাবে তো অনেকের অবস্থা এরকম। হরতাল হোক কিংবা অবরোধ কিংবা ক্ষমতাসীনদের কর্মসূচি, যে কোনো অবস্থায় ঝুঁকি নিয়ে যারা রাস্তায় ছুটেন তারা হলেন রিক্সা চালক বা এমন নিম্ন আয়ের মানুষ। 500 টাকা কাম করে যদি আধা কেজি মাংস লেগে মেয়েরা কয়, তো অনেক কইতে বাবা আমি পারবো না। জিনিস কি করে দেশের মধ্যে বাড়লো, সরকার তো এটা প্রতিবাদ করে না। বাড়ি বাড়ি দেখছে যে কোন মানুষটা না খেয়ে রয়েছে, প্রশ্নের উত্তর এই জায়গা। যদি আজ আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি আস্তে আস্তে ফাঁসি ধরে করে নিলাম। শুধু মনির নন, আমাদের দেখে হঠাৎ করেই অন্তত 20-30টি রিক্সা দাঁড়িয়ে যায়। দ্রব্যমূল্যের দাম সব বাড়াছে। এখন 500 টাকা কামাই করলে বাজার হয় না, কোনো কিচ্ছু হয় না। ভোট কেন্দ্রে যাবো, ভোট দেবো, বাদাম খামো, আনন্দের সহিত বাসায় ঘুরবো। আজ গরিব মানুষ কর্ম পাচ্ছে না, কর্ম বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে, নিত্যপণ্যের দাম মনে করেন যে আজ কত ঊর্ধ্বগতি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা রিক্সা চালাই, 500 টাকা দিন মজুর, 500 টাকা দিন আমরা কর্ম করি। আজকে 500 টাকা বাজারে নিয়ে গেলে পারে দাদা কাছে ভালো মন্দ আমাকে জোটে না। মাছ তেল সাবানের গেলে পারে 500 টাকা শেষ। আমরা গরিব মানুষ কর্ম করে খাই। কিন্তু দুর্জয়দের পর এবার এমপি হওয়ার দৌড়ে আরও একজন ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাম লেখালেন সংসদ সদস্য হওয়ার দৌড়ে। এবার কোনো গুঞ্জন বা গুজব নয়, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক পর্বটা পার করলেন সাকিব। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে এমপি হতে আগ্রহী বিশ্বসেরা অলরাউন্ডার, তাই তো সংগ্রহ করলেন দলটির মনোনয়ন ফর্ম। মাশরাফির সাথে জাতীয় দল মাতিয়েছেন সাকিব। এবার জাতীয় সংসদেও দেখা যেতে পারে মাশরাফি সাকিব জুটি। মাশরাফি নিজ জন্মস্থান নয়ারীকে প্রতিনিধিত্ব করলেও সাকিব এখনও নিশ্চিত নন নিজের সংসদীয় আসনের ব্যাপারে। জন্মস্থান মাগুরার 2টা এবং ঢাকার আরও একটা আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। তাই তো তার সামনে 1টা, 2টা কিংবা 3টা আসনের এমপি হওয়ার পথ খোলা। আগামী 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে লম্বা পথ। শুরুটা নির্বাচনে অংশ নিতে যাওয়া দলগুলোর মনোনয়ন ফর্ম বিক্রি দিয়ে। শনিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নির্বাচনী মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে। প্রথম দিনই মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিব। জানা গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেননি, নিজের একজন প্রতিনিধির মাধ্যমে প্রাথমিক কাজগুলো সম্পন্ন করেন তিনি। সাকিবের জন্মস্থান মাগুরা জেলায়। মাগুরার সংসদীয় আসন 1 ও 2 এর জন্য মনোনয়নপত্র কিনেছেন তিনি। এছাড়া ঢাকা 10 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
লম্বা সময় ধরে ঢাকায় বসবাস করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া থাকতে পারে রাজনৈতিক নানা হিসাব নিকাশ। সে কারণে হয়তো ঢাকা 10 আসনের জন্য লড়াই করতে চান তিনি। 2018 সালেও সাকিবের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। তবে শেষ পর্যন্ত সেবার নির্বাচনে অংশ নেওয়া তো দূরের কথা, মনোনয়নপত্র পর্যন্ত সংগ্রহ করেননি। তবে এবার সাকিব এগিয়ে কয়েক ধাপ। প্রথম দিনে সংগ্রহ করে ফেললেন আওয়ামী লীগের মনোনয়নপত্র, যদিও এটা একেবারেই প্রাথমিক পর্ব। তবে সাকিবের জনপ্রিয়তা আর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক, সব মিলিয়ে সাকিবের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায় তার অনুসারীরা। চূড়ান্ত মনোনয়ন পেয়ে গেলে তার সামনে নির্বাচনী লড়াই। সেখানে জিততে পারলে জাতীয় সংসদে আরও একজন ক্রিকেটার পাবে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে একের পর এক অস্থিরতার জন্ম দিয়েছে। তবে সেই অস্থিরতার মধ্যেও বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এগিয়ে আসছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সাধারণ মানুষের এই সকল প্রতিক্রিয়াগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে ক্যাপ্টেন সাকিব আল হাসানের এই রাজনীতিতে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।